আসসালামু আলাইকুম। এবারের বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। হ্যাঁ, সেটা আমার কথা না, সেটা বলেছেন জার্মান অর্থনীতিবিদ ক্লামেন্ট। এই জার্মান অর্থনীতিবিদ সেই 2014 সাল থেকে এখন পর্যন্ত তিনি তার দেশগুলা বাছাই করে রাখেন। তিনি একটা ভবিষ্যৎবাণী করে ফেলেন যে এই দল চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, এবং সে 2014 সাল থেকে এখন পর্যন্ত তার কথার সাথে মিলে যাচ্ছে কাল্পনিকভাবে, বলতেই পারেন। অলৌকিক কোনো একটা ঘটে যাচ্ছে, কিন্তু এটাকে আসলে বিশ্বাস করা যায় না। কিন্তু সেই অর্থনীতিবিদ হয়তো তিনি অনেক হিসেব নিকেশ কিংবা তার মন বলছে যে এরা এরা যারা চ্যাম্পিয়ন হবে, এরা রানার্স আপ হবে, এইরকম হয়েছে ঘটনাক্রমে, সেটাও ঘটে গেছে। সো এটাকে একটা কাকতালীয় বিষয় বলতে পারেন। সো সেই কাকতালীয় বিষয়টা এখন 2026-এ এসেও তিনি চাইলেন, তিনি তার মত প্রকাশ করলেন। এখন সেই মত অনুযায়ী দেখা যাক এবার 2026-এ চ্যাম্পিয়ন হতে পারে কিনা ডাচরা। নেদারল্যান্ডসের ফুটবলের তেমন কোনো সাফল্য না থাকলেও 2010-এ নেদারল্যান্ডস রানার্স আপ হয়েছিল, সেখানে স্পেনের কাছে তারা হেরেছিল। এবং সেই বিশ্বকাপে আপনি দেখবেন রবিন ভ্যান পার্সি, রুবেন কিংবা স্নাইডাররা দারুণ ফুটবল খেলেছিলেন। সেখানে রবিন ভ্যান পার্সির একটা হেডের যে গোল, সেই গোলটা শতাব্দীর অন্যতম সেরা একটা গোল হয়ে থাকবে। সেই সাথে ওয়েসলি স্নাইডারের যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সের কারণে আপনি তাকে বলতে পারবেন না। সো সেই নেদারল্যান্ডস এবং বর্তমান নেদারল্যান্ডস কিন্তু প্রায় কাছাকাছি, কারণ আগের নেদারল্যান্ডসের মধ্যে আমরা যে যোগ্যতা দেখেছিলাম, সেই নেদারল্যান্ড যোগ্যতা অনুযায়ী ফাইনাল খেলেছিল। ভাগ্যবশ দুর্ভাগ্যভাবে তারা হেরে গেল স্পেনের কাছে। কিন্তু সে এবারের নেদারল্যান্ডসের টিমটা যদি আপনি দেখেন, তাহলে এবারের নেদারল্যান্ডসের টিমে এক ঝাঁক প্রতিভাবান রয়েছেন। বিশেষ করে যাদেরকে দলে রাখা হয়েছে, প্রায় প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ইউরোপের সেরা সেরা ক্লাবে খেলে থাকেন। ম্যান সিটি, আর্সেনাল, বার্সেলোনা, ইন্টার মিলান, মানে সব বড় বড় ক্লাবেই দেখবেন এখানে এই নেদারল্যান্ডসের প্লেয়ারদেরকে। লিভারপুলের ক্যাপ্টেনও রয়েছেন এখানে, অর্থাৎ ভান ডাইক, যিনি লিভারপুলকে প্রতিনিধিত্ব করছেন। লিভারপুলের বড় দায়িত্ব তার কাঁধে, তখন তার কাঁধে এখন নেদারল্যান্ডসের দায়িত্ব। সো মেমফিস ডেপাইদের নিয়ে কঠিন একটা টিম নেদারল্যান্ডস। মিডের মধ্যমাঠের কন্ট্রোল থাকবেন বার্সেলোনার ডিজং। সো এই টিমটাকে আপনি কীভাবে বলবেন যে আসলে ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই টিমটা একদম যাচ্ছে তাই বা একদম খারাপ, এটা চ্যাম্পিয়ন হওয়ার মতো না? হ্যাঁ, এটাই চ্যাম্পিয়ন হওয়ার মতো। নেদারল্যান্ডসের এই টিমের স্কোয়াড যদি আপনি দেখেন, তাহলে অটোমেটিকলি আপনি চিন্তা করতে পারেন যে কেন নেদারল্যান্ডস বিশ্বকাপ জিততে পারবে না। ওই টিমের যারা প্লেয়ার রয়েছে তাদেরকে বর্তমানে ক্লাবগুলো যদি দেখেন, তাহলেও বলতে পারেন যে আসলে এত ভালো ক্লাবে কীভাবে নেদারল্যান্ডসের প্লেয়াররা খেলে। হ্যাঁ, তারা খেলে যোগ্যতার আলোকেই, কিন্তু তারা এত বড় বড় ক্লাবে খেলে। এই জন্যই হয়তো ক্লেমেন্ট, তিনি অনেক হিসেব নিকেশ করে, অর্থনীতিবিদ তো, অনেক ম্যাথমেটিক্যালি অনেক কিছু চিন্তা ভাবনা করে তিনি বলেছেন নেদারল্যান্ড চ্যাম্পিয়ন হবে, এবং পর্তুগালকে তিনি রানার্স আপ হিসাবে রেখেছেন। তো পর্তুগাল এবং নেদারল্যান্ডসের মতো দুইটা টিমকে তিনি ফাইনালে দেখতে পাচ্ছেন। সুতরাং এখানে অনেক কিছু আছে, অর্থাৎ এই পর্তুগাল এবং নেদারল্যান্ডসের সেই ক্যাপাসিটি অ্যাবিলিটি রয়েছে। আমরা পর্তুগাল নিয়ে তো এবার অনেক আশাবাদী, বিশ্ব ফুটবলের প্রত্যেকটা মানুষই পর্তুগাল নিয়ে আশাবাদী, কিন্তু নেদারল্যান্ডসকে নিয়ে তেমন একটা কথা হয় না, বা তেমন একটা আশাবাদী ফ্যানদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু সেটাই ঘটালেন ক্লেমেন্ট। এখন দেখা যাক আসলে ক্লেমেন্টের কথার সাথে কতটা বাস্তবসম্মত মিলে যায়। 2026-এ যেভাবে ক্লেমেন্টের কথা অনুযায়ী 14, 18 কিংবা 22-এ মিলেছিল, তিনি বলেছিলেন স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা জিতবে, ঠিক তো তাই হয়েছে। এখন দেখা যাক 26-এ এসেও কি তার কথা মিলে কিনা। তবে সেখানে ব্রাজিল ফ্যানদের জন্য একটা দুর্ভাগ্যের নিউজ রয়েছে। ক্লেমেন্ট মনে করেন যে ব্রাজিল রাউন্ড অফ 32-তে হেরে যাবে জাপানের কাছে, যে জাপানের কাছে রিসেন্টলি ব্রাজিল হেরেছিল 3-2 গোলে। সো ব্রাজিল ফ্যানদের জন্য আসলে একটা দুঃখের কথা, কারণ ক্লেমেন্টের এই ভাষ্য মতে যদি এরকম ঘটে, তাহলে আসলে হতাশ ছাড়া আর কিছু না। এখন দেখা যাক আসলে কি চ্যাম্পিয়ন হতে পারে কিনা এই 2026-এ এসে নেদারল্যান্ডস ফুটবল দল।